মালতী, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। এই কাশি যন্ত্রণাটাও তো আগের থেকে একটুও ভালো হচ্ছে না। ওই সব কথা বলতে নেই, তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। আমি তোমার জন্য শহরে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। শহরে মানে শুধুই টাকা। আমি কতদিন থেকে মাঠে নামতে পারছি না। বাড়িতে যা আছে সব তো ধার শোধ করতেই আর চাল ডালেই শেষ হয়ে যাবে। বাবা, তুমি এমন বলো না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে একদিন। তুমি না থাকলে আমি স্কুলের ফলাফল কাকে দেখাবো? আমার হিরে মেয়ে, তোমাকে পড়াশোনা শিখতেই হবে মা। আমি না থাকলেও তুমি তোমার মাকে নিয়ে বাঁচবে। কিন্তু শোনো মালতী, আমার কথা শোনো। আমার জন্য আর টাকা খরচ করো না। আমাদের যা জমানো আছে তা দিয়ে তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করো। কুসুম, তুই বাবার কাছে থাকিস। আমি গিয়ে দেখি আমাদের বাগানের নতুন চারা গাছগুলো কেমন দাঁড়িয়েছে। এক টুকরো জমি আছে, সেটাই এখন সব। তুমি মেয়েটাকে দেখে রেখো মালতী। ও আমার জন্য নিজের বই পড়া ছেড়ে বসে থাকে। আচ্ছা, আমি একটু বাগান বাড়ি থেকে ঘুরে আসি। বেশি দেরি করব না, যাবো আর আসবো। এ কথা বলেই মালতী বাগান বাড়ির দিকে রওনা হয়। ধীরে ধীরে হেঁটে সামনে এগিয়ে যায়। অপরদিকে ঘরের ভেতর জহির একবার হিচকি তোলে, তারপর ধীরে চোখ বন্ধ করে দেয়। বাবা, বাবা, কথা বলো। কি হলো তোমার বাবা? তোমার চোখ বন্ধ কেন? চোখ খোলো বাবা। কুসুম বারবার ডাকে, কিন্তু তার বাবা আর ওঠে না। ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজা ঠেলে বাইরে দৌড়ে যায় এবং চিৎকার করে মাকে ডাকতে থাকে। মা, মা, তাড়াতাড়ি এসো। বাবা নড়ছেও না, চোখও খুলছে না। মালতী দৌড়ে এসে মিলনের নাকের কাছে হাত রেখে দেখে তার শ্বাস থেমে গেছে। কান্নায় ভেঙে পড়েন মালতী। হে উপরালা, এ কি করলে তুমি? আমি এবার কি নিয়ে বাঁচবো? মিলনের কবর হয়ে গেছে। কয়েকদিন কেটেও যাই, বাড়িটা আজ খালি খালি। বাড়ির আলোনায় ঝুলছে মিলনের পুরনো লুঙ্গি আর গামছাটা। মালতী উঠোনে বসে শস্য শুকাচ্ছে। কুসুম পাশে বই খুলে বসে আছে, পড়ায় মন নেই। কুসুম, বেলা হয়ে যাচ্ছে। তুই কি আজকে স্কুলে যাবি না? মা, ভালো লাগে না স্কুলে যেতে। সবাই বাবার কথা জিজ্ঞাসা করবে, তাদের আমি কি বলবো? সবাইকেই তো একদিন দুনিয়া থেকে যেতে হবে রে মা। তবে তার মানে এই না জীবিতরা বসে থাকবে। তুই স্কুলে যাবি, তোর বাবার স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। মা, টিফিনে আজ কি দিয়েছো? গতকাল যে শুকনো ভাত আর একটু আলু ভর্তা ছিল, তাই আবার ভাজা করে দিয়েছি। নতুন কিছু নেই ঘরে। দেখিস একদিন আমাদের টিফিনেও ফল থাকবে, মাংস থাকবে। মন খারাপ নিয়ে কুসুম স্কুলে যায়। বিকেলে মালতী জমিতে যায়। ছোট এক টুকরো জমি, অন্য পাশেরটা মহাজনের। জমিতে নতুন করে সবজি লাগানো হয়েছে, এইটুকুই তাদের ভবিষ্যৎ। মালতী গাছের চারার আগাছা তুলছে। দূর থেকে ধীরে ধীরে সামনে আসে মহাজন মুক্তার আলী, পরনে পাজামা পাঞ্জাবি। হে মালতী, এখন একা একা জমিতে কি এত কাজ করছো? তোমার মানুষটা নেই, তবুও তুমি হাল ছাড়াওনি দেখছি। বাহ, খুব ভালো। জমির আগাছাগুলো একটু পরিষ্কার করছি মহাজন সাহেব। তাছাড়া জীবন তো থেমে থাকে না। এই জমির দিকেই এখন তাকিয়ে আছি। এটাই হলো আমার স্বামীর স্মৃতি, আমার মেয়ের ভবিষ্যৎ। মানে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। এই জমিটা আমাকে দিয়ে দাও। আশেপাশের সব জমিগুলোই আমার, সেটা তো তুমি জানোই। এইটুকু জমি রেখে তোমার কোনো লাভ হবে না। আমি তোমাকে ভালো দাম দেব। তুমি শহরে গিয়ে ঘর নিয়ে থাকতে পারবে, মেয়েকে ভালোভাবে পড়ালেখা করাতে পারবে। তোমার আর কোনো অসুবিধা হবে না। না না, এই জমি আমি বিক্রি করব না। আমার ঠাকুরমার থেকে আমার স্বামী, এই 3 পুরুষ ধরে এই মাটিতে চাষ হচ্ছে। এই এক টুকরো মাটি এখন আমাদের সব। এটাও যদি ছাড়ি, তাহলে আমি আর আমার মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবো?
তুমি যদি মনে করো আমি বিনা টাকায় জমি নিতে চাই তাহলে ভুল ভাবছো। আমি তোমাকে টাকা দেব, ভালো দাম দেব। তবে আর একটা কথা বলি, তুমি যদি আমার কথা না শোনো, পরে যখন তোমার বিপদ হবে তখন কিন্তু আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। এই গ্রামে যার জমি নেই তার কথা কেউ শোনে না। আমার নিজের জমি বাঁচানো পাপ না, আমি কাউকে ঠকাচ্ছি না। সময় খারাপ হলেও মাটির সাথে বিশ্বাসঘাতকতা করব না। আচ্ছা, দেখা যাবে তোমার এক টুকরো জমি নিয়ে তোমার দিমাগ কত দূর যায়। কয়েকদিন কেটে গেছে, আকাশে মেঘ নেই, মাঠের মাটি শুকিয়ে ফেটে গেছে। মালতী খাল থেকে একটি ছোট নালা কেটে নিজের জমির দিকে পানি টানতে চেষ্টা করছে। আমার অনুমতি ছাড়া আমার জমির আল কেটে তুমি কি করছো? আমি তো শুধু খাল থেকে একটু পানি আনার জন্য নালা কাটছিলাম। আমার জমিতে এখন এক ফোঁটাও পানি নেই, সবজিগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এই ফসল না হলে আমার মেয়ের মুখে ভাতও দিতে পারবো না। খালের যে পাশটা তুমি কাটছো সেটা আমার জমি সীমানার মধ্যে পড়ে। ওই আলটা কাটলে আমার জমিতে ধস নামবে, এর দায় কে নিবে? আপনাদের তো বড় বড় পাম্প আছে, টিউবওয়েল আছে, আপনি পানি তুলতে পারবেন। আমি একটা বিন্দুও জল না পেলে আমার সব গাছ মারা যাবে। আপনিই বলুন আমি কি করব? আমি এত কিছু বুঝি না। আল কাটলে সমস্যা হবে এটুকু বোঝো। আর শোনো, যদি আরেকবার আমার আলের দিকে কোদাল চালাও তাহলে গ্রামের সবাইকে নিয়ে বিচার থাকবো। তখন আবার বলো না যেন মহাজন সাহেব অন্যায় করেছে। এই শোন তোরা, ওই যে মালতী আছে তার জমির চারিদিকে উঁচু করে মাটির বাঁধ তুলে দিবি, যেন তার জমিতে এক ফোঁটাও পানি ঢুকতে না পারে। আর আমার জমি থেকে কেউ যদি তাকে পানি দেয় তার সুদ দ্বিগুণ করে দেব। ঠিক আছে মহাজন সাহেব। লোকগুলো মহাজনের কথায় রাজি হয়ে যায়। তারপর আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে। চারপাশে গভীর রাত, হালকা হাওয়া বইছে, দূরে দূরে কুকুর ডাকছে। আলটা উঁচু করে তারা তাড়াহুড়ো করে দ্রুত হাঁটতে হাঁটতে জায়গাটা থেকে দূরে চলে যায়। কয়েকদিন পর মালতী জমিতে গিয়ে দেখে সূর্যের আলোর ঝলসে মাঠে ফাটল ধরে গেছে। কয়েকদিনের মধ্যে চারা গাছগুলো শুকিয়ে নুয়ে পড়েছে, পুরো জমিটাই এখন শুকনো। এ কি হলো? আমার জমির চারিদিকে এভাবে কে বাঁধ দিল? আমার জমির সবজি সবই পুড়ে শুকিয়ে গেছে দেখছি। কে এমন করলো আমার সাথে? মালতী হাঁটু গেড়ে মাটিতে বসে কেঁদে উঠে। হে উপরওয়ালা, একবারে তুমি আমার জমি নিয়ে নিলে, আমার মানুষ গেল, আমার ফসল গেল। এবার আমি মেয়েকে নিয়ে কি করে বাঁচবো? কি খেয়ে থাকবো? দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বৃদ্ধ সাধু। গায়ে পাঞ্জাবি, লম্বা দাড়ি, কাঁধে ঝোলা ঝুলছে। মা, এই সময়ে মাঠে একা বসে আছো কেন? তোমার চোখের জল এই শুকনো মাটিও সহ্য করতে পারছে না। বাবা, মাটিতে বসে কাঁদা ছাড়া আমার আর কিছু করার নেই। আমার ছোট্ট এক টুকরো জমিতে কিছু শস্য লাগিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। জল পেতে দিল না কেউ। এখন না আছে খাবার, না আছে বীজ, আর না আছে আশা। মা, তোমার স্বামী কোথায়? মালতী শান্ত গলায় সব বলে। বুঝলাম। আচ্ছা বলো তো, তোমার স্বামী কি কখনো কাউকে কষ্ট দিয়েছিলেন? সবাই বলে তিনি নাকি ভালো মানুষ ছিলেন। একবার নাকি নদীতে ডুবে যাওয়া কোনো এক পথিককে বাঁচিয়েছিলেন। অনেক কষ্ট করে টেনে তুলে এনেছিলেন কাদামাটি থেকে। তার জামা কাপড় ছিঁড়ে যায়, শেষ পর্যন্ত নাকি মানুষটা বেঁচে যায়। সে নাকি কোনো সন্ন্যাসী ছিলেন। তুমি একদম ঠিক বলেছ, সেই সন্ন্যাসীটাই আমি। তোমার স্বামী আমার প্রাণ বাঁচিয়েছিল। তখনই আমি মনে মনে ঠিক করেছিলাম একদিন সুযোগ পেলে তার উপকার করব। কিন্তু মানুষের জীবনের হিসেব নিকেশ আমরা বুঝতে পারি না। আজ তোমার কান্না শুনে বুঝলাম এবার আমার সময় হয়েছে উপকার করার। এইসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাধু তার ঝোলার ভেতর থেকে সাদা রঙের ছোট ছোট স্ফটিকের মতো দানা দেই, দেখতে অনেকটা চিনির মতো। মা, এই নাও,
এটা সাধারণ কোনো বীজ নয়, এটাকে বলে মিষ্টি শিলা। তোমার মতো যাদের উপর অন্যায় হয় তাদের জন্যই এই দানা রাখি। এখন তুমি আমার কথা মতো কাজ করো। সাধু নিজে হাতে ওই দানা বের করে মাটির ওপরে ছড়িয়ে দিল। বাবা, এই মাটিটা তো একদমই শুকিয়ে কাঠ হয়ে গেছে, এখানে কিছু জন্মাবে বলে তো মনে হয় না। সবই সম্ভব, এটা সাধারণ কোনো গাছের বীজ না। মাটি যত শুকনো এটা তত ভালো ফল দেবে। সাধু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু অদ্ভুত মন্ত্র পড়ে। এখন শোনো, এই মাঠের ভিতর থেকে যে সাদা সাদা দানা উঠবে ওগুলো তুমি ভেবে নিও মাঠের মিষ্টি সোনা। ওগুলো কখনো শেষ হবে না, তুমি যতই উঠাবে ততই আবার নতুন করে জন্ম নিবে। ওগুলো তুমি বিক্রি করে সংসার চালাবে, মেয়েকে পড়াশোনা করাবে। আর একটা কথা, তোমার এই জমিতে পানি যেন কখনো না আসে। পানি আসলে এই মিষ্টি নষ্ট হয়ে যাবে, শুকনো থাকলে এগুলো ভালো থাকবে। আল দেওয়ার পর থেকে তো আমাদের জমিতে পানি ঢোকার কোনো উপায় নেই। তাই তো বলছি, অন্যায় করে যারা আল উঁচু করেছিল সেই অন্যায় আজ তোমার উপকারের কারণ হবে। বাবা, আমি কি স্বপ্ন দেখছি? না মা, মানুষ যখন মানুষকে কষ্ট দেয় তখন ওপরওয়ালা অন্য কোনো রাস্তা খুলে দেন। আজ তুমি তার প্রমাণ হবে। সাধু ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই মালতী বলে ওঠে, বাবা, আপনার নামটা অন্তত বলে যান। আমার নাম থাকুক না হয়, তুমি শুধু মনে রেখো, মানুষকে বাঁচালে কালে ভদ্রে সে ফিরে আসে। পরদিন সকাল মালতী কুসুমকে নিয়ে মাঠে যায়। দেখে কালকের শুকনো মাঠের মাটির ফাটলের ভেতর থেকে সাদা সাদা চকচকে দানা বের হয়ে আছে, যেন ছোট ছোট বরফের টুকরা, আবার ছকছকে। মালতী একটা তুলে মুখে দেয়, সাথে সাথে তার জিভায় মিষ্টি স্বাদ লাগে। এ তো চিনি, খাঁটি মিষ্টি। এরকম স্বাদ আমি আগে কখনো পাইনি। মালতী কুসুমকেও এক টুকরো দেয়। মুখে দিতেই অবাক হয়ে ওঠে কুসুম। দুজনে মিলে ঝুড়ি ভরে ওই মিষ্টি দানা তুলতে শুরু করে। জমি থেকে উঠিয়ে ঝুড়িতে রাখছে। মালতী ঝুড়ি ভরে ওই মিষ্টি দানা ভর্তি করে নিয়ে চলে যায়। মালতী বাজারে যায়, ছোট ছোট প্যাকেটে বেঁধে ওই মিষ্টি বিক্রি করতে বসে। বাজারে থাকা সমস্ত দোকানদার, গ্রামবাসী সবাই অবাক মালতীর ফসল দেখে। একজন দোকানদার এগিয়ে এসে বলে, তুমি আবার এসব কি এনেছো মালতী? এই যে বাজারের মধ্যে একদম নতুন জিনিস, দেখি একটা খেয়ে। এ তো চিনির চেয়েও মিষ্টি, দাঁতে দাঁতে একদম লেগে গেল, একদম চকচকে। এত সুন্দর চিনি কোথায় পেলে তুমি? ভাই, আমার জমিতে এই অলৌকিক ফসল হয়েছে। শুকনো মাটিতেই এই মিষ্টির নদী বয়ে গেছে। লোকজন ভালো দাম দিয়ে কিনতে থাকে। দিনের শেষে মালতীর হাতে বেশ ভালো টাকা জমে। কয়েকদিনের মধ্যেই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই বলতে থাকে মালতীর জমিতে নাকি অদ্ভুত ধরনের চিনি উঠছে। মহাজন মুক্তার আলীর কানে যায় এই কথা। মহাজন সাহেব, শুনেছেন ওই মালতী নামের মহিলাটা নিজের শুকনো জমি থেকে কি সব অলৌকিক জিনিস পেয়েছে, সে সব আবার বাজারে বিক্রিও করছে, মানুষজন লাইন দিয়ে কিনছে। কি বলছিস এসব? যে জমিটা আমি কিনে নিতে চেয়েছিলাম সেই জমি আমাকে না দিয়ে এখন সোনা ফলাচ্ছে। চিনির মতো জিনিস বিক্রি করে এখনো সংসার চলে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? এত খারাপ কপাল আমার। দাঁড়া,
শোন, ওর জমির চারিদিকে আজ রাতে আল কেটে দিবি। আমার পাশের খাল থেকে পানি ঢুকে জমি কাদায় ভরে গেলে ওই জিনিসও নষ্ট হয়ে যাবে। তারপর ফসল নষ্ট হয়ে গেলে আমি জমি কিনে নেব। মহাজন সাহেব, ওর জমিতে কি যে হচ্ছে কেউ বুঝতে পারছে না, আর লোকে বলা বলি করছে আপনি যদি উপরওয়ালার নিয়মের বিরুদ্ধে যান তাহলে আপনার নাকি বিপদ হতে পারে। আমি উপরওয়ালাকে ভয় করি, কিন্তু এমন নাটকে কিস্সাকে ভয় করি না। কাজ কর, যা বলছি। রাত, আকাশে মেঘ নেই, চাঁদ মাঝ আকাশে। মুক্তার আলী নিজ হাতে কোদাল নিয়ে এসেছে, সঙ্গে আছে আরও 2 জন লোক। মুক্তার কোদাল দিয়ে আলের উপর আঘাত করে। আঘাতের শব্দ হয়, কিন্তু মাটি কাটা যায় না। সাহেব, এ তো আর না, মনে হচ্ছে পাথরের দেয়াল। এত শুকনো শুকনো জমির মাঝে এমন আল হলো কিভাবে? থাক, এই আল ভাঙা সম্ভব নয়। আজ ভাগ্য আমাদের সাথ দিল না। চল তাড়াতাড়ি পালাই এখান থেকে, দেরি হয়ে গেলে গ্রামের কেউ চলে আসতে পারে। এক প্রকার ব্যর্থ হয়ে মহাজন ওখান থেকে চলে যায়। দিন যায় দিন আসে, মালতীর জমি থেকে চিনি উঠতেই থাকে, শেষ হয় না। সে ধীরে ধীরে বাঁশের কুড়ে ঘরটা মেরামত করে, কুসুমের জন্য টিউশন ঠিক করে, নিজেদের জন্য ভালো খাবার কেনে। মালতীর সাহসের জন্য এখন গ্রামবাসীরা তাকে সম্মানের চোখে দেখে। বাজার থেকে আসার সময় গ্রামের মহির সাথে মালতীর দেখা হয়। মালতী আপা, আপনার জন্যই আমরা শিখলাম জমি আর সম্মান একসাথে কিভাবে বাঁচাতে হয়। লোভীদের কথা শুনলে আজ আপনার জমিও থাকতো না, আপনিও না। না রে ভাই, আমি কিছু শেখাইনি, মাটিই আমাদের শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। লোভের কথা না শুনে শুধু এই মাটির উপর বিশ্বাস রেখেছিলাম, আজ বুঝেছি সেই বিশ্বাসটাই আমাদের বাঁচিয়েছে।